আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। নিঃসন্দেহে বাংলাদেশের বাঙালি জাতীয়তাবাদ, এই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ, স্বাধীনতার অমর সংগ্রামকে যারা শ্রদ্ধা করেন তাদের জন্য একটা দুঃসংবাদ। সেটা হচ্ছে বর্ষিয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বিদায়, চিরবিদায়। থেকেও না থাকার মতন অবস্থাতেই ছিলেন গত প্রায় কয়েক বছর ধরে। তোফায়েল আহমেদ অসুস্থ ছিলেন, তার মৃত্যুর গুঞ্জন অনেকবারই উঠেছে, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে, এমনকি মেইন স্ট্রিম মিডিয়াও খবর হয়েছিল। কিন্তু এবার শেষতক সেই বাগাসি বলে তোফায়েল আহমেদের শেষ খবরটি পাওয়া গেছে। বলতে পারি মৃত্যুঞ্জয়ী তোফায়েল আহমেদ, কারণ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সাথে এই মানুষটির যেই ওতপ্রোতভাবে অংশগ্রহণ এবং পরবর্তীতে বাংলাদেশের রাজনীতিতে একটা সঠিক রাজনীতি, একটা ভালো রাজনীতি এবং অন্যায়ের বিপক্ষে তার অবস্থান, এমনকি তার নিজ দলের ভেতরে থেকেও দলীয় স্রোতের বাইরে তার কর্মকাণ্ড নিশ্চয়ই শুধু ব্যক্তি স্বার্থে নয়, রাজনীতির জন্য, দেশের জন্য, দেশের মানুষের জন্য ছিল। আমরা খুব ভালো করে অনুমান করতে পারি কাঁদছে সারা বাংলাদেশের তোফায়েল প্রেমী বা সারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি তারাই নয়, কাঁদছে তার নিজ জেলা ভোলার মানুষ। সেই নিজ জেলা ভোলায় আমরা যতটুকু খবর পেয়েছি, আজ যেদিন তোফায়েল আহমেদ মারা গেলেন 1 জুন 2026, তার পরদিন 2 জুন বিকেল 4টায় ভোলায় তোফায়েল আহমেদের শেষ জানাজা হওয়ার কথা। বিকেল 4টায় এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, এবং সেই জানাজায় কত লক্ষ লোক হবেন সেটা নিশ্চয়ই জানাজার আগে অগ্রিম বলা যায় না, তবে ধারণা করা যায়। এবং তার যে মূল সংগঠন আওয়ামী লীগের সঙ্গে তার শেষ জীবনটায় বড় দূরত্ব থাকলেও, তার পরিচয় যে আওয়ামী লীগ দিয়ে, সে আওয়ামী লীগের সঙ্গে ভেতরে কষ্ট থাকলেও, দুঃখ থাকলেও, দূরত্ব বা বিভাজন থাকলেও, সেই আওয়ামী লীগের পরিচয় তোফায়েল আহমেদের পরিচয়। আওয়ামী লীগের তোফায়েল আহমেদ, সেই আওয়ামী লীগ অন্তত নিষিদ্ধ সংগঠন হলেও ভোলা এবং তার আশপাশের জেলাগুলো নিয়ে তোফায়েল আহমেদের জানাজায় বড় ধরনের একটি জমায়েতের পরিকল্পনা করছে। ঢাকায় হয়তো তোফায়েল আহমেদের জানাজা হবে, কিন্তু সেই জানাজা আসলে কতটুকু বর্ণাঢ্য, কতটুকু কেমন হবে, এই নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সময় যখন তোফায়েল আহমেদের মৃত্যু খবর ছড়িয়েছিল, তখন এমন গুঞ্জন ছিল যে তোফায়েল আহমেদের জানাজায় লোকস্রোত ঠেকানোর জন্য অন্তর্বর্তী সরকার আগে থেকেই চিন্তিত ছিল। তোফায়েল আহমেদ মৃত্যুসজ্জায় ছিলেন, যে কোনো সময় মারা যেতে পারেন, এরকম একটা আশঙ্কা অন্তর্বর্তী সরকারের মধ্যেও একটা তটস্থ ভাব ছিল। আমরা তোফায়েল আহমেদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে তার মৃত্যু সংবাদটি আবার পুরোটা একটু আপনাদের সামনে তুলে ধরতে চাই। দেশের প্রবীণ রাজনীতিবিদ তোফায়েল আহমেদ আর নেই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 69-এর গণঅভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম এই সংগঠক আজ সোমবার মানে 1 জুন বেলা 3:30টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বয়স হয়েছিল 82 বছর। তার পরিবারের একাধিক সূত্র মৃত্যু খবরটি নিশ্চিত করেছে। তোফায়েল আহমেদ লাইফ সাপোর্টে ছিলেন এবং স্কয়ার হাসপাতালে ছিলেন। স্কয়ার হাসপাতালের ডাক্তার, তিনি হৃদরোগ বিশেষজ্ঞ, আমরা যতটুকু জানি, ডাক্তার তৌহিদুজ্জামান তুহিন, তিনি তোফায়েল আহমেদের মেয়ের জামাতা। তিনি যেহেতু স্কয়ার হাসপাতালে দীর্ঘ সময় ধরে, তোফায়েল আহমেদের জামাতা ডাক্তার তৌহিদুজ্জামান তুহিন আজ বিকেল 4টায় তিনি বলছেন তোফায়েল আহমেদ চিকিৎসাধীন অবস্থায় আজ হাসপাতালে ইন্তেকাল করেছেন। পরিবারের ঘনিষ্ঠজনরা জানান, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন তোফায়েল আহমেদ। মৃত্যুকালে তিনি এক মেয়ে সহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন। তবে তার পরিবারের যারা ঘনিষ্ঠ তারা জানেন যে তার এক ভাতিজা, তাকেও তিনি পালক পুত্রের মতো বড় করেছেন, নিজ সন্তানের মতোই বড় করেছেন। স্কয়ার হাসপাতাল কর্তৃপক্ষ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গত 24 সেপ্টেম্বর তোফায়েল আহমেদ নিউমোনিয়া জনিত শ্বাসকষ্ট, হৃদরোগ ও শারীরিক দুর্বলতা নিয়ে হাসপাতালে ভর্তি হন। তোফায়েল আহমেদ 1943 সালের 22 অক্টোবর ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদি ইউনিয়নের কোয়ালিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। 1967 থেকে 1969 সাল পর্যন্ত তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসু ভিপি ছিলেন। 69-এর গণঅভ্যুত্থানে নেতৃত্বস্থানীয় ভূমিকা রেখে দেশ জুড়ে পরিচিতি পান তিনি। 1970 সালের নির্বাচনে মাত্র 27 বছর বয়সে তোফায়েল আহমেদ পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন। তিনি 9 বার সংসদ সদস্য নির্বাচিত হন, একাধিকবার মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি আওয়ামী লীগের বর্তমান কার্যনিষিদ্ধ উপদেষ্টা মণ্ডলীর সদস্য ছিলেন।
দর্শক, এবার আসুন তোফায়েল আহমেদ সম্পর্কে আমাদের জানা, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা। এর আগেও আমি নানান সময় আপনাদের সামনে শেয়ার করেছি। তোফায়েল আহমেদ এবং তার পরিবারের সঙ্গে দুদিক দিয়ে আমাদের একটি যোগাযোগ প্রতিষ্ঠিত হয়েছিল। এক, মূলত পেশাগত কারণেই বিভিন্ন পত্রপত্রিকা, মিডিয়া, টেলিভিশনে কাজ করার সুবাদে তোফায়েল আহমেদের প্রচুর ইন্টারভিউ করার সুযোগ হয়েছিল এবং ইতিহাস জানার সুযোগ হয়েছিল, এবং তার পরিপ্রেক্ষিতে একটা পারিবারিক সম্পৃক্ততা তৈরি হয়েছিল। সেই সম্পৃক্ততার মূল ভিত্তি ছিল আমার পিতা, তিনিও তোফায়েল আহমেদের একসময় সহযোদ্ধা ছিলেন। আমাদের মহান স্বাধীনতা যুদ্ধের আগে পর্যন্ত তারা একই প্ল্যাটফর্মের রাজনীতি করলেও স্বাধীনতার পর দুজন দুমেরুর বাসিন্দা হয়ে যান। কিন্তু আমার পিতার প্রতি তোফায়েল আহমেদের অগাধ শ্রদ্ধা আমি শেষ সময় পর্যন্ত দেখেছি। 2017-18 সাল পর্যন্ত যখন তার পারিবারিক পরিসরে যোগাযোগ, তখন পর্যন্ত দেখেছি। সেই সুবাদে তোফায়েল আহমেদ এবং তার স্ত্রীর সাথে, তার পরিবারের সাথে আমার একটা আলাদা রকম কথাবার্তা হওয়ার সুযোগ হয়েছিল, এবং আমি খুব কাছে থেকে দেখার সুযোগ পেয়েছি যে শেষ সময়টা, বিশেষ করে 2014 সালের নির্বাচনের পর তোফায়েল আহমেদের সাথে তার মূল দল আওয়ামী লীগের একটা বড় রকম দূরত্ব রচিত হয়েছিল। তোফায়েল আহমেদের স্ত্রী একাধিকবার আমাকে আক্ষেপের সাথে বলেছেন যে তারা আর দলীয় পর্যায়ে তেমন কোনো গুরুত্ব পাচ্ছেন না, সরকারে তো তাদের কোনো গুরুত্ব নেই। এবং তোফায়েল আহমেদের স্ত্রী, তাকেও আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি, তার আত্মার রূপের মাগফিরাত কামনা করি। তিনিও তোফায়েল আহমেদের আগেই এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন। তোফায়েল আহমেদের স্ত্রীর সেই আক্ষেপ শোনার সাথে সাথে আমরা এও শুনতাম তোফায়েল আহমেদের বিবাহ সময়কার তাদের নাটকীয় বেশ কিছু ঘটনা, বঙ্গবন্ধুর অজান্তে তোফায়েল আহমেদের বিয়ে হওয়া, তারপর সেই তোফায়েল আহমেদের স্ত্রীকে বঙ্গবন্ধু গিয়ে ঢাকায় নিয়ে আসা, এসব গল্প তোফায়েল আহমেদের পরিসরে জানার সুযোগ হয়েছে। আমার আরো একটি তিক্ত অভিজ্ঞতা হয়েছিল তোফায়েল আহমেদের সাথে একবার টেলিফোন যোগাযোগের সূত্র ধরে, পেশাগত কারণে টেলিফোন যোগাযোগের সূত্র ধরে বিশেষ বাহিনী আমার পেছনে অনুসন্ধানে লেগেছিল, এবং তখন আমি খুব পরিষ্কার বুঝতে পেরেছিলাম যে তোফায়েল আহমেদের সঙ্গে আওয়ামী লীগের থাকলেও আওয়ামী লীগের আসলে বিশেষ কোনো ভূমিকা নাই, আওয়ামী লীগে তার কোনো বিশেষ ভূমিকা নাই। আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডে তিনি থাকতেন, মনোনয়ন বোর্ডে থাকলেও তারপরেও তার কথা কতটুকু গুরুত্ব দেওয়া হতো এটা যারা মনোনয়ন প্রত্যাশী তারা জানেন। অনেককে তিনি আক্ষেপ করে বলতেন যে আমি বললে বরঞ্চ ফলাফল উল্টো হতে পারে। সেই তোফায়েল আহমেদের বিদায়ে আপামর আওয়ামী লীগ তো নিশ্চয়ই, আওয়ামী লীগের কর্মী সমর্থক বাংলাদেশে কোটি কোটি রয়েছেন, তারা সহ সাধারণ মানুষের মধ্যে নিঃসন্দেহে একটি দুঃখ ভারাক্রান্ত পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা নিশ্চয়ই এই মহান নেতার, বিশেষ করে বারবারই উল্লেখ করছি, স্বাধীনতা যুদ্ধে যার অবিস্মরণীয় অবদান, সেই মহান নেতা তোফায়েল আহমেদের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে জাতি কোনো কার্পণ্য করবে না, এবং তার সাথে দ্বিমত থাকলেও, তার রাজনৈতিক দর্শনের সাথে দ্বিমত থাকলেও বিএনপি এতে সব রকম সহযোগিতা করবে, সেই প্রত্যাশা অবশ্যই থাকছে। এবং একথাও শেষ পর্যন্ত উল্লেখ না করলেই নয় যে এই তোফায়েল আহমেদ, যিনি মৃত্যুশয্যায় একজন থাকা মানুষ, মৃত্যুর 1 মাসের মতো আগে তার বিরুদ্ধে আবার গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল, যা নিয়ে বাংলাদেশের আইন কানুন রাজনীতি অঙ্গনে ব্যাপক তর্ক বিতর্ক হয়েছে। সেই জননেতা, গণনেতা, বাংলাদেশের নেতা তোফায়েল আহমেদের মতো শ্রদ্ধা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো। শেখ হাসিনাই টার্গেট। 2024 সালের ভয়ঙ্কর সন্ত্রাসকালীন সময়ে যারা নেতৃত্ব দিয়েছিল তাদের অন্যতম ছাত্র শিবিরের সাবেক নেতা মাসুদ স্পষ্টভাবে গণমাধ্যমে বলেছিলেন, আমাদের টার্গেট বঙ্গভবন সহ কোথাও ছিল না, আমাদের টার্গেট ছিল শেখ হাসিনা। শেখ হাসিনাকে রেখে কিছুই করা যাবে না, এটাই ছিল টার্গেট। অর্থাৎ শেখ হাসিনাকে হত্যা করাই তাদের মূল টার্গেট ছিল, তেমন ভাবেই তার কথায় স্পষ্ট হয়েছে। বঙ্গবন্ধুকে হত্যাকারীরা, আত্মস্বীকৃত হত্যাকারীরা ইন্টারভিউ দিয়ে বলেছিলেন শেখ মুজিব এত জনপ্রিয় ছিল যে তাকে বাঁচিয়ে রেখে কোনোভাবে কোনো বিপ্লব, কোনো অভ্যুত্থান সফল করা যেত না। অর্থাৎ টার্গেট ছিল বঙ্গবন্ধু শেখ মুজিব। বাংলাদেশে 2004 সালের 21 আগস্ট টার্গেট ছিলেন শেখ হাসিনা। তাকে হত্যার জন্য রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গ্রেনেড হামলা করা হয়। আল্লাহর অশেষ রহমতে তিনি পরিত্রাণ পান, যদিও সেদিন 23 জনের জীবন কেড়ে নেওয়া হয়। শত শত নেতাকর্মীরা গ্রেনেডের স্প্লিন্টারে পঙ্গুত্ব বরণ করে
বেঁচে আছেন, নানাভাবে অনেকে মারা গেছেন। চট্টগ্রামের লালদিঘি ময়দানে ব্রাশ ফায়ার করা হয়, ব্রাশ ফায়ারে যাতে শেখ হাসিনা মারা যান, সেদিনও আল্লাহর অশেষ রহমতে তিনি পরিত্রাণ পান। গোপালগঞ্জের কোটালীপাড়ায় শেখ হাসিনার সভাস্থলে তথাকথিত ইসলামী অর্থাৎ জঙ্গিদের দিয়ে ৭৬ কেজি ওজনের বোমা পুঁতে রাখা হয়, টার্গেট ছিল শেখ হাসিনা। এমন অন্তত ১৯টি হত্যা প্রচেষ্টা, সবটারই টার্গেট ছিলেন শেখ হাসিনা। শেখ হাসিনার অপরাধ কি? তিনি দরিদ্র পীড়িত, প্রাকৃতিক দুর্যোগের সিম্বলিক বাংলাদেশকে উন্নয়নের রোল মডেলে পরিণত করেছেন। তিনি ধনী দরিদ্রের অবসান ঘটিয়েছেন, বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়ন করেছেন, বিশ্বের মানচিত্রে বাংলাদেশকে মাথা উঁচু করে দাঁড়াবার ব্যবস্থা করে দিয়েছেন। তিনি বাংলাদেশে যা কেউ কল্পনা করেনি সেই পদ্মা সেতু, মেট্রো রেল, থার্ড টার্মিনাল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, মেট্রো রেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, কর্ণফুলী নদীর নিচ থেকে টানেল তৈরি করে দিয়েছেন, প্রতিটি গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিয়েছেন, ইনফরমেশন টেকনোলজি, ইন্টারনেট প্রতিটি গ্রামে পৌঁছে দিয়েছেন, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, শিক্ষা প্রতিষ্ঠান, কি করেন নাই তিনি? বাংলাদেশে একটা মেডিকেল বিশ্ববিদ্যালয় ছিল না, তিনি করে দিয়েছেন। প্রতিটি ডিভিশনাল শহরে বিশ্ববিদ্যালয় করে দিয়েছেন, অনেক জেলা শহরে বিশ্ববিদ্যালয় হয়েছে, মেডিকেল কলেজ হয়েছে, উচ্চ শিক্ষা বেড়েছে, ধনী দরিদ্রের অবসান করেছেন, গৃহহীনদের বাড়িঘর করে দিয়েছেন, সামাজিক সুরক্ষা বেষ্টনী করে দিয়ে প্রতিটি মানুষ, প্রতিবন্ধী, বিধবা, স্বামী পরিত্যক্তা, স্টুডেন্টস, মুক্তিযোদ্ধা, কাউকেই রাষ্ট্রীয় পুনর্বাসনের সুযোগ থেকে আলাদা করে রাখেননি। তিনি সাম্প্রদায়িকতার পরিবর্তে অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণ করেছেন। তিনি যুদ্ধাপরাধীদের বিচার করেছেন, তিনি আইনের শাসন প্রতিষ্ঠিত করেছিলেন। তার সময় মানুষ, রিকশাওয়ালা, শ্রমিক, খেটে খাওয়া মানুষ, কুলি, মজুর, সবাই একটা শান্তিতে ছিল, আইনের শাসন ছিল। আর নতুন করে আবার তাকে টার্গেট করেছে। গণমাধ্যম ব্যক্তিত্ব নবনীতা চৌধুরীর সঙ্গে ইন্টারভিউতে ব্রিজ সম্পাদক শোয়েব চৌধুরী এক ভয়ঙ্কর তথ্য দিয়েছেন। সেই তথ্যে তিনি বলেছেন, ফ্রান্সে বর্তমানে ভিজিটরত ডক্টর মোহাম্মদ ইউনুস সেখানে একটি বিশাল হোটেলে পৃথিবীর বিভিন্ন দেশের যারা ভয়ঙ্কর সন্ত্রাসী, ভাড়াটিয়া খুনি, তাদের নিয়ে বৈঠক করেছেন এবং তার টার্গেট ভাড়াটিয়া খুনি দিয়ে হলেও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যা করতে চান তিনি। এই ভয়ঙ্কর টার্গেট তার পূর্বেও হয়তো ছিল, কিন্তু এখন তিনি আরো বেপরোয়া। তার বিশাল অর্থ রয়েছে, পৃথিবীর বিভিন্ন স্থানে তার লোক রয়েছে। সে যে কত খারাপ, শেষ পর্যন্ত জাতির জনকের কন্যা, আধুনিক বাংলাদেশের স্রষ্টা শেখ হাসিনাকে হত্যা করার জন্য ভাড়াটিয়া খুনিদের সঙ্গে তিনি বৈঠক করছেন। এই ভয়ঙ্কর তথ্য আবিষ্কৃত হওয়ায় মানুষের ভিতরে নানা রকম প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। কিন্তু আমি বিশ্বাস করি হায়াত মৃত্যু আল্লাহর হাতে, চাইলেই হয় না। ২১ আগস্টের গ্রেনেড হামলা সম্পূর্ণরূপে তাকে টার্গেট করেছিল, আল্লাহ তাকে রক্ষা করেছেন, অসংখ্যবার আল্লাহ তাকে রক্ষা করেছেন। কিন্তু এই ইউনুস নামক এই ব্যক্তিকে যারা পেয়ে উচ্ছ্বসিত হয়েছিলেন, যারা গণমাধ্যমে আর্টিকেল লিখেছিলেন, টেলিভিশনে টকশো করে বলেছিলেন যে বিশ্বের বুকে এমন এক ব্যক্তি আসছে, যে এমন ব্যক্তি মনে হচ্ছে না বাংলাদেশটাকে মনে হয় যে হেভেনে তৈরি করে দেবেন, প্যারাডাইসে তৈরি করে দেবেন, তাদেরও মতিভ্রম হয়েছিল। আজ তারা বুঝতে পেরেছেন ইউনুস একটা বিশ্ব বাটপার, ইউনুস একটা দুর্নীতিবাজ, ইউনুস একটা ভয়ঙ্কর ধান্দাবাজ, ইউনুস একটা সুদের ব্যবসায়ী, ইউনুস নিজেরটা ছাড়া আর কিছুই বোঝেন না। তার দুর্নীতির মামলা প্রত্যাহার করা থেকে শুরু করে হেন কিছু করেন নাই, নিজের স্বার্থে, দেশের স্বার্থে কিছুই করেন নাই। তিনি আবার টার্গেট করেছেন শেখ হাসিনাকে। বঙ্গবন্ধুর খুনিরা বিভিন্ন সময় বিভিন্ন রূপে আবির্ভূত হয়, কখনো কর্নেল ফারুক রশিদ গং, কখনো হয়তো আবার এই ইউনুস নামে এবং তাদের পারিষদবর্গ সহ। আর ২১ আগস্টের ঘটনার সঙ্গে কারা জড়িত তা স্পষ্ট দিবালোকের মতো সকলের কাছে। শেখ হাসিনার সঙ্গে লক্ষ কোটি মানুষের দোয়া রয়েছে, মানুষের ভালোবাসা রয়েছে, তার বাবা মার দোয়া রয়েছে। চাইলে তাকে বিনাশ করা যাবে না।
শেখ হাসিনা দৃঢ়চেতা মানুষ। তিনি কোনো ভয় ভীতি প্রলোভনের কাছে আত্মসমর্পণ করেন না। শেখ হাসিনা বাংলাদেশকে অন্ধকার থেকে আলোকবর্তিকা হাতে নিয়ে অপ্রতিরোধ্য গতিতে সামনের দিকে এগিয়ে নেওয়া মানুষ। শেখ হাসিনা বিশ্বের কাছে একজন প্রতিষ্ঠিত রাষ্ট্রনায়ক। শেখ হাসিনা ভারত উপমহাদেশের ভিতরে সবচেয়ে বেশি সময় রাজনীতি করা একজন রাজনীতিক। তিনি রাজনীতি শিখেছেন তার পারিবারিক পরিমণ্ডলে। তিনি রাজনীতি শিখেছেন 21 বছর রাস্তায় আন্দোলন করে। তিনি রাজনীতি শিখেছেন আইয়ুব মোনায়েম ইয়াহিয়া বিরোধী আন্দোলনে তার বাবার নেতৃত্বের সেই রাজনীতি চর্চা থেকে। শেখ হাসিনাকে হত্যা চেষ্টাকারী এই ইউনূসের প্রতি আসুন আমরা সমস্বরে ঘৃণা জানাই। এত বড় ভয়ঙ্কর টাউট, বাটপার, দুর্নীতিবাজ, এত খারাপ মানুষ আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসে না, আমাদের সেই কথিত পূর্ব পাকিস্তান থেকে শুরু করে আজ পর্যন্ত এত খারাপ মানুষ কোনোদিন আসে নাই, যে বিচার ব্যবস্থাকে ধ্বংস করেছে, সাংবিধানিক প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে, বাংলাদেশের সামাজিক শিষ্টাচারকে ধ্বংস করেছে, মবের সংস্কৃতি চালু করেছে, বেয়াদব তৈরির কারখানা তৈরি করে দিয়েছে। এই ইউনূস ঘৃণা ভরে সারা পৃথিবীতে সর্বত্র প্রত্যাখ্যাত হবে। বাংলাদেশে সহ পৃথিবীর কোথাও এই ইউনূস নির্বিঘ্নে চলতে পারবে না। ঘৃণা তার পিছু নিয়েছে। ষড়যন্ত্রকারীরা কোনোদিন কেউ ভালো থাকে না, বিশ্বাসঘাতকরা ভালো থাকে না, খুনের চেষ্টাকারী অপচেষ্টাকারীরা ভালো থাকে না, দুর্নীতিবাজরা ভালো থাকে না। এটাই ইতিহাসের শিক্ষা। ইউনূস থাকবে আমাদের ইতিহাসে সবচেয়ে ঘৃণিত, জঘন্যতম, বর্বর, নারকীয় একজন মানুষের প্রতিবিম্ব হিসাবে। জাতীয় গুরুত্বপূর্ণ যে সিনেমা প্রধানমন্ত্রী দেখলেন এবং তার প্রশংসায় সবাই পঞ্চমুখ হয়ে গেল। যখন শিশুরা মারা গেল তিনি গেলেন না, সিনেমা দেখতে গেলেন। আমের টিকার অভাবে শিশু মারা গেল, তিনি এগুলো উদ্বিগ্ন ছিলেন না। মানুষ প্রশংসা, আমাদের প্রধানমন্ত্রী সিনেমা বান্ধব। এখন কেমন লাগে? সিনেমা কোথায় গেল? সাতগাড়ি পুলিশ যে সিনেমা হল বন্ধ করে, সিনেমা পরিচালনা বন্ধ করে দিল, সিনেমা দেখা বন্ধ করে দিল। কোন সিনেমা? যে সিনেমায় শীর্ষ নায়ক নায়িকা অভিনেতা অভিনেত্রীরা জুলাই সন্ত্রাসী আন্দোলনে চিৎকার করেছেন, মোটামুটি নাঙ্গা হয়ে নাচানাচি করেছেন, আন্দোলনে যুক্ত হয়েছিলেন, তারাই এখানকার পাত্রপাত্রী অভিনেতা এবং অভিনেত্রী, তাদের সিনেমা বন্ধ। আর এই বাংলাদেশ তো শোনেন, এই জন্য ডক্টর হুমায়ুন আজাদ বলেছেন এক কিতাবের পাঠক থেকে সাবধান থাকতে হবে। এই দেশের মানুষকে এক কিতাবের পাঠক বানিয়ে ফেলা হচ্ছে। সুতরাং এই দেশের সংস্কৃতি, সাহিত্য, শিল্প সব ধ্বংস হয়ে যাবে, এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক। আর এই দেশের বুদ্ধিজীবী যারা রাজনৈতিক নেতা, তারা মোল্লাদের দেখে ভয় পায় বা মোল্লাদের এড়িয়ে চলে, অথবা মোল্লাদের মাইন্ড সেট আপ আর তাদের মাইন্ড সেট আপ একই। তার জন্য এই দেশ শিল্প, সাহিত্য, সংস্কৃতি, গণতন্ত্র সব ধ্বংস হবেই, এটা অনিবার্য। এই বাংলাদেশ আজ পর্যন্ত যেখানে, আমি তো বলেছি বারবার, যে কোনো দেশে যদি শুধুমাত্র মিলিটারি দখল করে ওই দেশ ধ্বংস হয়ে যাবে, যদি মোল্লায়ও দখল করে দেশ ধ্বংস হয়ে যাবে। একটা তো দুইটার মধ্যে একটা ধ্বংস দখল করলে দেশ, সে জায়গায় মোল্লা আর মিলিটারি মিলে বাংলাদেশের ঘাড়ে শোয়ার হয়েছে, এই দেশ তো ধ্বংস হবে। আর কোন ব্রাহ্মণবাড়িয়া, যে ব্রাহ্মণবাড়িয়া সবসময় মার কাটের জন্য, মাশাআল্লাহ, বিরাট ইসলাম প্রেমিকেরা, বিরাট ইসলাম প্রেমিক, এত ইসলাম কায়েম করে ফেলছে যে প্রতিদিনই মারামারি করা লাগে তাদের। আর এই যে প্রধানমন্ত্রী, তার যে সিনেমা দেখা যে একটা আইওয়ার্স ছিল, তিনি এতই সিনেমা বান্ধব, তার সিনেমা বন্ধ হয়ে গেল। ভাই, এই সিনেমা হলে এমনি তো বোম মারে নাই 19 জায়গায়, 19টি হলে, মনে আছে তো সিনেমা হলগুলোতে বোম মারেছিল, মনে আছে? পরিকল্পিত ভাবে এই বাংলাদেশটাকে কয়েকটি রাষ্ট্র এবং মোল্লারা মিলে পরিকল্পিত ভাবে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। আমরা এটা ঠেকাতে, শিল্প সাহিত্যকে তারা দামি দেয় না। কালকে এক মোল্লার ভিডিও আমি দেখলাম, সেখানে লেখছে যে সঙ্গীত, শিল্পকলা, সাহিত্য এগুলো বন্ধ করে দিতে হবে, এগুলো ইসলামের মধ্যেই করে না। এরকম মাইন্ড সেট আপ এই দেশের মানুষ। যেই দেশে বিজ্ঞান শিক্ষা পড়াইতে গেলে সেই শিক্ষককে ধর্ম অবমাননার অভিযোগে পেটানো হয়, তার নামে মামলা দেওয়া হয়। যেই দেশে বিজ্ঞানই টিকতে পারবে না, সেই দেশে শিল্প সাহিত্য আপনি কিভাবে ঠেকাবেন আমাকে বলেন? যেই দেশে আপনি দেখেন, আগে সারা বাংলাদেশের হাটে মাঠে ঘাটে বন্দরে দোতারা বাজায় গান গাইতে শুনতেন, কাউকে এখন শুনেন? ভুলেও না, খুঁজে হারিকেন লাগাবে পাবেন না। এরা তো সিনেমা ধ্বংস করবে, সিনেমা হল ভেঙে ওই জায়গায় তারা মাদ্রাসা বানাবে, বলৎকারী সেন্টার বানাবে। এখন বাংলাদেশ এটাই চায়, এটাই হবে। তবে এই সরকার যেহেতু মোল্লা বান্ধব, সুতরাং সংস্কৃতি বান্ধব তারা হইতে পারবে না, চায়ও না। আসলে আপনি যেটা, ওই যে
নিউজ পোর্টাল দেখালেন, BD20 কি যেন 24, এগুলো তাদের একটা এজেন্ডা, এগুলো ডিজেভাই বলে দিয়েছে, জামাত বলে দিয়েছে, এগুলো তারা ছড়াচ্ছে। আমরা এর আগে ওই যে মানব জমিনের মতিউর রহমানকে বলতে শুনলাম শেখ হাসিনার আওয়ামী লীগ সম্ভব না, তারপর ভারত চেয়েছিল নির্বাচনে শেখ হাসিনা কানতে, এগুলো সব মিথ্যা কথা। এগুলো প্রপাগান্ডা। যখন শেখ হাসিনা ঘোষণা দিয়েছে যে আমি আসতেছি, তোমরা ফাঁসির দড়ি তৈরি করে রাখো, যখন তার কর্মীরা চাঙ্গা হয়ে গেছে, যখন বাংলাদেশের মানুষ ধরে নিয়েছে শেখ হাসিনা আসতেছেন, কবে সেটা কেউ জানে না, কিন্তু যে কোনো সময় আসতে পারেন, এটা যখন সারা বাংলাদেশে ছড়িয়ে গেছে, তখন মনে করেন যে বাংলাদেশের পত্রিকাগুলোতে বিভিন্ন ফরমায়েশি নিউজ, মেসেজ এগুলো দেওয়া শুরু করলো। এটা তার একটা অংশ। এটা নিয়ে থোড়াই এই যে বলতেছে যে বাংলাদেশ আওয়ামী লীগ বিভ্রান্ত কেন হতে যাবে। আর আওয়ামী লীগ, আপনি যে কথাটা বলতেছেন, আওয়ামী লীগের বিভিন্ন ফেসবুক পেজে তারা একে অপরের সাথে তর্ক বিতর্ক করেছে, এগুলো আমাকেও বলেছে। বিশেষ করে আপনি যার কথা বলতে চাচ্ছেন আমি বুঝতে পারছি, সেটা হলো অমি পিয়াল ভাই আর হচ্ছে নিজু মজুমদারের যে তর্ক বিতর্ক, তার মধ্যে আইজউদ্দিন আছে আর অন্য সুশান্ত দাশগুপ্ত আছে, এদের যে বিতর্ক সৃষ্টি হয়েছে, এরকম তাদের আগেও হয়েছে, আবার মিল হয়ে গেছে। এটা নিয়ে আমি খুব একটা বেশি মনে করতেছি না এটার জন্য বিভ্রান্ত হবে আমি। তাদের জন্য আওয়ামী লীগ কেন বিভ্রান্ত হবে? তারা যে তর্ক বিতর্ক করছে এগুলো তাদের ব্যক্তিগত পর্যায়ে। হ্যাঁ, কিছুটা সমস্যা হচ্ছে যারা আওয়ামী লীগের কর্মী, সাধারণ কর্মী, ডেডিকেটেড কর্মী, তারা আহত হচ্ছে। কারণ তারা বিশেষ করে যারা কেউ অমি পিয়ালের পক্ষেও, একই সাথে সুশান্তর পক্ষে, একই সাথে আইজউদ্দিনের পক্ষে, একই সাথে নিজাম মজুমদারের পক্ষে, তাদের জন্য একটু মানসিক কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে, তাদের জন্য সমস্যা। কিন্তু বিভ্রান্ত হবে না। বাংলাদেশ আওয়ামী লীগ কেন বিভ্রান্ত হতে যাবে? বাংলাদেশ আওয়ামী লীগ দুই ভাগ হয়ে যায় নাই। কেউ তো বলে না যে শেখ হাসিনার নেতৃত্ব মানে, এরা সবাই শেখ হাসিনার নেতৃত্ব একটা। কেউ হয়তো তাদের ব্যক্তিগত, কেউ বলতেছে আমি বড়, কেউ বলতেছে আমি বড়। বিষয়টা এরকম, ওই যে পত ভাবে আমি দেব, রত ভাবে আমি, তারপরে অন্তর্জামী, মানে শেখ হাসিনা হাসতেছেন। কারণ হলো যে এটা কোনো বিষয় না, এটা তাদের বিতর্ক, এটা নিয়ে আওয়ামী লীগের কোনো সমস্যাই হবে না। বরং আমি পোস্ট দিয়েছি, অনেকে আমাকে জিজ্ঞেস করেছে যে ফরিদ ভাই, এই যে অমি পিয়াল এবং নিজু মজুমদার, আইজউদ্দিন, সুশান্ত, এদের যে তর্ক বিতর্ক, এটা আপনি কোন দৃষ্টিতে দেখেন? আমি বলেছি, দেখেন, ইসলাম ধর্মে একটা কথা আছে, নবী একবার বলেছিল যে আমার উম্মতের মধ্যে অনেক ফ্যাসাদ হবে, ঝগড়া হবে। তখন বলেছিল যে সাহাবীরা যে ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমার উপায় কি? বলেন কি এরকম ঝগড়া ফেসাদ? না, ওটা আমার উম্মতের মধ্যে ঝগড়া ফেসাদ একটা রহমত। আমার কেন যেন মনে হচ্ছে অমি পিয়াল, নিজু মজুমদার, আইজউদ্দিন বলেন আর সুসুপ্ত বলেন, কি কই সুশান্ত দাশগুপ্ত বলেন, বা আরো যারা আওয়ামী লীগের পক্ষে যারা কাজ করে যাচ্ছে, শেখ হাসিনার পক্ষে আন্দোলন করে যাচ্ছে, মুক্তিযুদ্ধের পক্ষে, আওয়ামী লীগের পক্ষে, তাদের মধ্যে যে বিরোধটা থাকে, এটা আমি বিভ্রান্ত বলে মনে করি না। এতে বরং আওয়ামী লীগের মনে করতেছে এটা আওয়ামী লীগের জন্য রহমত, আমার মনে হয় আর কি। এবং এই ব্যাপারে আমি পোস্ট দিয়েছি, এটা শেষে রহমতে পরিণত হবে। আওয়ামী লীগের কর্মী না, নেতাও না, আমি আওয়ামী লীগের কর্মী না, নেতাও না। যারা আওয়ামী লীগ করে তাদের জন্য হয়তো বার্নিংস থাকবে, কিন্তু যারা আলোচক, সমালোচক, তাদের সমালোচনা করতেই হবে। আওয়ামী লীগ যদি কালকে একটা ভয়াবহ ভুল করে, আমি কি সমালোচনা করবো না? ধরেন আওয়ামী লীগ আজ না হোক কাল তো ক্ষমতায় আসবে, আওয়ামী লীগ ভুল করলে তো আমি সমালোচনা করবোই, অবশ্যই করবো। আমি আগেই অগ্রিম বলে রাখলাম, আওয়ামী লীগ যদি এমন কিছু করে যেটা গণতন্ত্রের জন্য হুমকি, আওয়ামী লীগ যদি ক্ষমতায় এসে 72 সংবিধানের জন্য হুমকি, এমন কিছু করে, অবশ্যই আমিও তখন সমালোচনা করবো না। আমার ফাইট কেন? আমি ফাইট করতেছি কেন? আমি তো আওয়ামী লীগ করি না, কিন্তু আওয়ামী লীগের পক্ষে আমার ফাইট চলে যাচ্ছে কেন? আমার ফাইটিং তার পক্ষে কেন চলে যায়? কারণ আমি মুক্তিযুদ্ধের পক্ষে। আমি আওয়ামী লীগ করি না, কিন্তু আমি মুক্তিযুদ্ধের পক্ষে। অবশ্যই মুক্তিযুদ্ধের পক্ষে আমি কাউকে ছাড় দেবো না, নোবাডি আছে, কাউকে না, তার দিতে পারি না। মুক্তিযুদ্ধ মিথ্যা হয়ে গেলে আমি মিথ্যা হয়ে যাবো। মুক্তিযুদ্ধ মিথ্যা হয়ে গেলে, মুক্তিযুদ্ধ না থাকলে আমার দেশ থাকে না, মুক্তিযুদ্ধ না থাকলে আমার পতাকা থাকে না, বঙ্গবন্ধু না থাকলে আমার মানচিত্র থাকে না, বঙ্গবন্ধু না থাকলে আমার সার্বভৌমত্ব না। এগুলো প্রশ্ন তো আমি কাউকে ছাড় দেবো না। সেটা কিন্তু সরকার, রাষ্ট্র, ধরেন আমি ক্ষমতায় গেলাম, আমাকে মন্ত্রী বানানো হলো, 5 বছর আমি ক্ষমতায় থাকলে আমার কি ভুল হবে না? 5 বছরে কি আমি 5টা ভুলও করবো না? অবশ্যই আমার ভুল থাকবে, অবশ্যই সমালোচনা থাকবে। সমালোচনার সমস্যা না। আমি আবারও বলি, আমি মনে করি আমার ফিলোসফি হলো পৃথিবীতে কেউ সমালোচনার ঊর্ধ্বে নয়, এবং গণতন্ত্র তাই, কেউ সমালোচনার ঊর্ধ্বে নয়। অবশ্যই সমালোচনা করবেন, এবং সেই সমালোচনাটা জাতি, সমাজ, রাষ্ট্র, মানুষ, মানবতা, সংবিধান, এগুলোর পক্ষে থাকতে হবে। সেই কথা অবশ্যই আপনি কেন করবেন না? রেজিনার ব্যাপারে বললেন, সেটার সমালোচনা আমি করেছি। ইভেন ক্রস ফায়ারের সমালোচনা আমি করি নাই আওয়ামী লীগের আমলে, কারণ আমি তো ক্রস ফায়ারের পক্ষে না। এর জন্য কি আমি লালপত্র হয়ে যাবো? হবো না। আর ওই যে লালপত্র নিয়ে যেহেতু কক্সবাজারে একজন পৌরসভার কাউন্সিলরকে ক্রসফায়ারে মেরে ফেলা হয়েছিল, তার 2টো মেয়ে ছিল, সেটা নিয়ে পুরো দেশ কিন্তু কান্না করেছে। না, এটা ওর ব্যাপারে পুরো দেশ আমরা আমি তার পক্ষে ছিলাম। আকরাম, ওর নাম আকরাম, আমি তাকে খোঁজ নিয়েছি। সে আসলে হ্যাঁ, তার ক্রসফায়ার অন্যায় হয়েছে, কিন্তু আদতে আকরাম ড্রাগ ডিলার ছিল, ভয়ঙ্কর এই ছিল, এটা সত্য।
কোনো সন্দেহ নেই, আবার বলছি ক্রস ফায়ারের বিরুদ্ধে, কিন্তু এটাও সত্য আমি আকরামের পক্ষে একটা পোস্ট দেইনি ওই ব্যাপারে, কারণ আমি আকরাম সম্পর্কে জেনেছি। আকরাম এমনকি তার সাথে যারা চলছে, আমি ওর বিরুদ্ধে মানববন্ধন করেছে, আমি সেখানে ছিলাম না, কারণ ও একটা বদমাইশ ছিল, ও একটা ড্রাগ ডিলার ছিল। আমি আবার বলছি ক্রস ফায়ার আমি পক্ষে না, কিন্তু আকরাম ভালো মানুষ ছিল না, এটাও সত্য। কিন্তু এটাকে নিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে বহু কিছু করা হয়েছে আকরাম নিয়ে। ওটা একটা ওইখানে ঠিক জুলাইয়ের যেমন আন্দোলনে মানুষ বিভ্রান্ত হয়েছে কেউ কেউ, এখন সেই লাল বদর ঘুরে এখন নীল বদর সবুজ বদর হতে চায়, আকরাম সম্পর্কে মানুষকে বিভ্রান্ত করা হয়েছে। এই জন্য আমার অনেক প্রগ্রেসিভ বন্ধু, তাদের সাথে আমার এই নিয়ে বিতর্ক হয়েছে। আমার মতে এই মুহূর্তে মানে তাকে মনে রাখা উচিত যে সে জুলাই সন্ত্রাসী আন্দোলনে ছিল, সে তার প্রতিপক্ষটা মনে রাখা উচিত, কিন্তু অবশ্যই মনে রাখতে হবে, কারণ তাকেও একেবারে যে তুলসী পাতায় ধোয়া ছাড় দেওয়া যাবে না। কারণ যে ব্যক্তিটি শেখ হাসিনা ফাঁসি চাইল, যে ব্যক্তিটি এখন ৭২ সংবিধানের বিরুদ্ধে বললো, সেই ব্যক্তিটি হঠাৎ করে শেখ হাসিনার পক্ষে বললো, ৭২ সংবিধানের পক্ষে, এটা স্বাভাবিক না, এটা অস্বাভাবিক। কারণ সে আরেকবার বলতে পারে, যাক আমি সেদিকেও যাচ্ছি না। যদি কোনো লাল বদর, তাদের ভাষায় লাল বদর যদি মনে করে যে তার ভুল ছিল, সে ভুল মানুষের হতেই পারে, সে তাকে প্রকাশ্য বলতে হবে ভুল স্বীকার করেছে, কিন্তু আওয়ামী লীগকে সতর্ক থাকতে হবে, কারণ এই ধরনের শ্রেণীগুলো আবার তারা ডিরেল হয়ে যেতে পারে, সেই জন্য সে সতর্ক থাকবে আওয়ামী লীগ, কোনো সন্দেহ নেই। তো যেটা বলেছেন এখন আমি কনসেপ্টে ঠিক আছে, সে সেটা বলতেই পারে, সে তার মতো বলবে, কোনো সমস্যা নেই। কারণ একটা মানুষ বিভ্রান্ত হতে পারে, আপনি আমাকে ডেকে নিয়ে গেলেন, আমার পোলাও কোরমা খাওয়াবেন, যাওয়ার পরে দেখলাম শুটকি মাছও ভাত দিলেন না, পান্তা ভাত দিলেন, তা আমি তো তখন বলবো আমি চেঞ্জ হবো, এটা স্বাভাবিক। ঠিক আছে, আওয়ামী লীগের উচিত এগুলো ক্যাশ করা, এগুলো ক্যাশ করা, কারণ হলো আর এগুলো আওয়ামী লীগ না চাইলেও ক্যাশ হয়ে যাবে, Yes. কারণ জনমত এইভাবে করেছি, ঠিক তখনই খবরটা পেলাম। এবং এর আগেও এরকম কিছু খবর পেয়েছিলাম, তখন আমি আপনাদের এই রূপান্তরের সত্যের মাধ্যমে বারবার নিশ্চিত করছিলাম যে তোফায়েল আহমেদ এখনো বেঁচে আছে। আমাদের অনেক শ্রদ্ধেয় সাংবাদিকও ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন তোফায়েল আহমেদ মারা গেছে, কিন্তু আমি যেহেতু পরিবারের কাছ থেকে সরাসরি ইনফরমেশনটা পেতাম, তা আমি সবসময় বলেছি যে না, তোফায়েল আহমেদ বেঁচে আছে। কিন্তু আজকে যখন আমি আপনাদের সামনে কথা বলছি, তখন সেই দুঃখের সংবাদটা দেওয়ার জন্যই এসেছি। আজকের কন্টেন্ট আমি পরে করব। অবশেষে বর্ষিয়ান আওয়ামী লীগ নেতা, বঙ্গবন্ধুর, যিনি নিজেকে বঙ্গবন্ধুর কর্মী, আওয়ামী লীগের কর্মী বলতে বেশি ভালোবাসতেন, বঙ্গবন্ধুর ভীষণ নিবেদিত সৈনিক এবং বঙ্গবন্ধু কন্যা, আওয়ামী লীগ সভানেত্রী, বারবারের নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা জনাব তোফায়েল আহমেদ আজ ১ জুন ঢাকার স্কয়ার হাসপাতালের সিসিইউতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দুপুর ৩:৩০টার দিকে তিনি মারা যান। এর আগে তিনি গত বছরের সেপ্টেম্বর মাসে তিনি স্কয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তখন তার অবস্থা খুব খারাপ ছিল, কিন্তু সেই যাত্রায় তিনি ফিরে এসেছিলেন সিসিইউ থেকে। তাকে একটা বিশেষ কেবিনে রাখা হয়েছিল, তাকে আর বাসায় নেওয়া হয়নি। এর মাঝখানে তোফায়েল আহমেদের স্ত্রী মারা যান। তো গত ১ সপ্তাহ ধরে তাকে আবার সিসিইউতে নেওয়া হয়েছে। গত পরশুদিন থেকে বোঝাই যাচ্ছিল যে এই যাত্রায় তিনি আর ফিরবেন না। তো পরিবারের পক্ষ থেকে একটা প্রস্তুতি নেওয়া হয়ে গিয়েছিল মোটামুটি, যে এই যাত্রায় হয়তো তার মৃত্যুটাই মেনে নিতে হবে। তো আজকে তিনি মারা গেলেন। তার একটা মেয়ে মুন্নি, ডাক্তার মুন্নি, বরিশাল মেডিকেলে পড়তেন। আমরা বরিশাল গেলে দেখা হতো। মুন্নির নবীনবরণ অনুষ্ঠানে আমি গিয়েছিলাম, আমার মনে আছে। ছাত্রলীগ যে নবীনবরণ অনুষ্ঠানটি আয়োজন করেছিল, সেখানে ডাক্তার মোস্তফা জালাল মহিউদ্দিন গিয়েছিলেন, ওবায়দুল কাদের ভাই গিয়েছিলেন, আমাদের ছাত্রলীগের একজন ট্রেজারার ছিলেন সেন্ট্রাল কমিটির, সাগর ভাই গিয়েছিলেন, আমিও গিয়েছিলাম। তোফায়েল ভাই বাংলাদেশের ইতিহাস, ৬০-এর দশকের ইতিহাস, বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস, স্বাধীনতার ইতিহাস এবং দীর্ঘ রাজনৈতিক ইতিহাস যখনই লেখা হবে, সেখানে তোফায়েল আহমেদ একটি অনিবার্য নাম। তিনি
খুব মেধাবী ছাত্র ছিলেন। ভোলায় তিনি সম্ভবত তখন হাই স্কুলে পড়েন। একবার বঙ্গবন্ধু এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দী গিয়েছিলেন এবং তাদের বক্তৃতা শুনে, বিশেষ করে বঙ্গবন্ধুর বক্তৃতা শুনে তিনি এতই মুগ্ধ হয়েছিলেন যে ক্লাস 8-এ পড়াকালীন তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন, যদি কখনো রাজনীতি করি তাহলে আমি বঙ্গবন্ধুর রাজনীতি। তারপরে তিনি বিএম কলেজে পড়লেন। বিএম কলেজ ছাত্র সংসদের ক্রীড়া সম্পাদক ছিলেন। সেই সংসদের ভিপি ছিলেন আমির হোসেন আমু ভাই। সেখান থেকে তিনি ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হলেন, ইকবাল হলে ছিলেন। ইকবাল হলের ভিপি নির্বাচিত হন 66-67 সালে। এই 1 বছর তিনি ভিপি ছিলেন। সেখান থেকে ডাকসুর ভিপি হন 67-68 সালে এবং 66-র 6 দফা আন্দোলনে তিনি কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এবং ডাকসুর ভিপি হিসেবে তিনি ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক ছিলেন। 4টি ছাত্র সংগঠন এবং ডাকসু মিলে সংগ্রাম পরিষদ গঠিত হয়েছিল, সেটার তিনি আহ্বায়ক ছিলেন। এবং বঙ্গবন্ধুকে যখন এই 6 দফার আন্দোলন করার জন্য আগরতলা ষড়যন্ত্র মামলা, রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে গ্রেপ্তার করা হলো, তখন কিন্তু আইয়ুব খানের সরকারের একটা প্ল্যানই ছিল যে বঙ্গবন্ধুকে রাষ্ট্রদ্রোহিতার মামলায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, এরকম একটা প্ল্যান ছিল। কিন্তু সেই সময় ছাত্ররা 6 দফার পাশাপাশি আরো 11 দফা প্রণয়ন করে বিশাল আন্দোলন গড়ে তোলে এবং সেই গণ অভ্যুত্থানের নায়ক ছিলেন এই আমাদের তোফায়েল আহমেদ। এবং সেই গণ অভ্যুত্থানের মুখে, তোপের মুখে আইয়ুব খান বাধ্য হয়েছিল বঙ্গবন্ধুকে মুক্তি দিতে। একদম নিঃশর্ত ভাবে তাকে খালাস দেওয়া হয়েছিল এই মামলা থেকে। এবং পরবর্তীতে 22শে ফেব্রুয়ারি বঙ্গবন্ধু মুক্তি পান। যদি তারিখটা আমার ভুল না বলে থাকি, সো ফার আই ক্যান রিমেম্বার, 23শে ফেব্রুয়ারি বিশাল জনসভায় প্রায় 10 লক্ষ লোকের উপস্থিতিতে ছাত্র সংগ্রাম পরিষদের পক্ষ থেকে শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এই উপাধিটি ছাত্র জনতার পক্ষ থেকে দিয়েছিলেন তোফায়েল আহমেদ। 70 সালে তিনি যে নির্বাচনটি হয় তাতে পাকিস্তান জাতীয় পরিষদের অন্যতম কনিষ্ঠ সদস্য, তখন তার বয়স 26, হিসেবে তিনি পার্লামেন্টের এমপি ইলেক্টেড হন এবং তিনি মোট 9 বার এমপি ইলেক্টেড হন। স্বাধীনতার পরে তিনি বঙ্গবন্ধুর রাজনৈতিক সেক্রেটারি ছিলেন, প্রতিমন্ত্রীর পদমর্যাদায়। তারপরে তো পুরো বঙ্গবন্ধুর সাথে রাজনীতি, বঙ্গবন্ধুকে হত্যার পরে তিনি 33 মাস জেলে ছিলেন। তারপরে জিয়ার আমল, এরশাদের আমল, খালেদা জিয়ার আমল, তিনি অনেকবার গ্রেপ্তার বরণ করেছেন। এবং আমরা যখন ছাত্র রাজনীতি করি, তিনি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন, পরে প্রেসিডিয়াম মেম্বার হন, পরে তিনি উপদেষ্টা মণ্ডলীর সদস্য হন। তার সাথে ব্যক্তিগত কিছু স্মৃতিও ছিল। আমার মনে আছে যে 1989 সাল, তখন আমি ঢাকা মেডিকেল কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আর ফরাদ আলী খান ছিলেন প্রেসিডেন্ট। তো সেবার যে ব্যাচটা ঢাকা মেডিকেল কলেজে এলো, K46, আমাদের 4 বছরের জুনিয়র, তাদের আমরা একটা নবীনবরণ দিয়েছিলাম বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে এবং আমি নেত্রীকে অনুরোধ করেছিলাম আমাদের এই প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে আসতে। আমি জালাল ভাইকে বললাম যে নেত্রীকে আনতে চাই। তো জালাল ভাই বললেন, যাও বলো, দেখো উনি যদি রাজি হয়। আমি গিয়ে সত্যি সত্যি বললাম, নেত্রী এগ্রি করলেন। তারপরে তো বিশাল আয়োজন, বাইরে প্যান্ডেল করে আমাদের নেত্রী এসেছেন প্রধান অতিথি। চমৎকার একটা প্রোগ্রাম হলো, দিনের বেলায় প্রোগ্রাম আর রাতের বেলায় চাইমসের, তখন একটা ব্যান্ড ছিল চাইমস, খালেদ ভাইদের, এই চাইমের পারফরমেন্স ছিল। সেই সময় এটা অনেক বিগ বাজেটের প্রোগ্রাম ছিল আমাদের সেই সময় তুলনায়। তো সেই সময় টাইম ওরা কিন্তু ওই ফুল পেমেন্ট না হলে স্টেজে উঠতো না।
তো নেত্রী চলে গেছেন, খুব সুন্দর প্রোগ্রাম হচ্ছে। প্রোগ্রামটা সঞ্চালনা করেছিলাম আমি সাধারণ সম্পাদক হিসেবে, সভাপতিত্ব করেছিলেন ফরাদ আলী খান ভাই, ওখানে জাওয়াল ভাই ছিলেন, সুলতান মোহাম্মদ মনসুর ভাই ছিলেন, সেই সময় ছাত্রলীগের সভাপতি হাবিব ভাই ছিলেন। তো যেটা হয়েছে যে প্রোগ্রামের পরে চাইমের যে 10,000 টাকা দেওয়ার কথা, আমাদের কাছে 5,000 টাকা ছিল, না আমাকে আরো 5,000 টাকা আমাদের জোগাড় করতে হবে। এবং আমরা মোটামুটি যাদের কাছে টাকা নেওয়ার কথা আমরা টাকা নিয়ে ফেলেছি। তো তখন আমি 32-এ গেলাম। তো নেত্রী বঙ্গবন্ধুর নিচের তলায় লাইব্রেরি রুমে বসতেন। আমি বললাম, নেত্রী এরকম 5,000 টাকা লাগবে। তো নেত্রী বললেন যে এই জালালের নেতাকে বল তোকে টাকা দিতে। আমি বললাম, জালাল ভাই তো বলছে আর নেতা আপনি। বলে না না, উনি খুব, কিন্তু ওনার সেন্স অফ হিউমার খুব স্ট্রং। যারা শেখ হাসিনার কাছে এসেছেন, উনি খুব চমৎকার তার সেন্স অফ হিউমার। তা আমি বাইরে বেরিয়ে দেখি তোফায়েল আহমেদ। তা আমি বললাম যে তোফায়েল ভাই, আমাদের এরকম নবীন বরণে 5,000 টাকা লাগবে, নেত্রী বলছে আপনাকে 5,000 টাকা দিতে। তো তোফায়েল ভাই বললো যে নেত্রী আমাকে বলুক। তা আমি আবার ভেতরে গিয়ে বললাম, নেত্রী তোফায়েল ভাই বলছে আপনাকে বলতে হবে। তো উনি বলে দিলেন এবং তোফায়েল ভাই আমাকে 5,000 টাকা দিলেন। তখন এবং সেই টাকা নিয়ে এসে মেডিকেলে পেইড টু চাইম। খালেদ ভাইও আজ বেঁচে নেই। দ্যাট ওয়াজ এ ফ্যান্টাস্টিক প্রোগ্রাম। সোহেল ভাইয়ের সাথে এরকম খুব অল্প, বাট খুব, আমার যখন শ্বশুর মারা গেলেন, উনি মারা গিয়েছিলেন 1997 সালের 2রা জুন, আর তোফায়েল ভাই মারা গেলেন 1লা জুন। তো পার্টি অফিসে আওয়ামী লীগের সামনে জানাজা হচ্ছে। জানাজার শেষে তোফায়েল ভাই বলতেছে যে ওনার ছেলে মেয়েকে কারা দেখবে। তো একজন আবার বললো যে জামাই আছে ডক্টর মিল্টন। উনি আবার আমার কাছে আসলেন, এসে আমার কাঁধে হাত রাখলেন। মানে ওই ওই স্পর্শটা এত ভরসার ছিল। এবং সেদিন নেত্রী শেখ হাসিনাও এসেছিলেন, উনি পার্টি অফিসের নিচে দাঁড়িয়েছিলেন। এই যে এই স্মৃতিগুলো, আর আন্দোলনে তো অসংখ্য স্মৃতি, অসংখ্য মিছিলে আমরা একসাথে গেছি, ওনারা ন্যাচারালি সামনে থাকতেন। আমাদের মেডিকেল কলেজের বিভিন্ন প্রোগ্রামে তোফায়েল ভাই এসেছেন, নাসিম ভাই এসেছেন, আমু ভাই এসেছেন। আমাদের তো অনেক প্রোগ্রাম হতো সেই সময়। আজকে তোফায়েল ভাই চলে গেলেন, ইতিহাসের একটা অধ্যায় সাময়িকভাবে বন্ধ হলো, কিন্তু এই অধ্যায়, এই মানুষটা, এরা তো কাল উত্তীর্ণ। যখন এর আগে তিনি ডক্টর ইউনূসের আমলে অসুস্থ হলেন, তখন পরিবারের পক্ষ থেকে সবসময় একটা প্রার্থনা করা হতো যে ইউনূস শাহীর সময় যেন তিনি মারা না যান। কারণ মতি আপা মারা গেলেন এবং তাকে রাষ্ট্রের থেকে যে সম্মানটা দেওয়ার কথা, সেই সম্মানটুকু দেওয়া হয়নি। যা হোক, এখন তিনি মারা গেছেন। তার ভোলায় জানাজা হবে, ভোলা জেলা শহরের সরকারি স্কুল মাঠে তার জানাজা হবে বলে তার পরিবারের সূত্র থেকে জানলাম। তোফায়েল ভাইকে নিয়ে অনেকেই অনেক কথা বলবেন। তোফায়েল ভাইকে নিয়ে অনেক কিছু জানবার আছে। জননেত্রী শেখ হাসিনা তার বিশ্বস্ত একজন সৈনিককে হারালেন, এবং দেশ ও জাতির এই ক্রান্তি লগ্নে আমরা তোফায়েল ভাইকে পেলাম না অসুস্থতার কারণে। তোফায়েল ভাই দীর্ঘদিন ধরে এই বার্ধক্যজনিত অসুখে ভুগছেন। শুধু 5ই আগস্টের ঘটনা শুনে তিনি বলেছিলেন মানে সব শেষ বলে পাশ ফিরে শুলেন। তারপরে তো তার সেন্স ঠিক মতো কাজ করছিল না। মহান আল্লাহর কাছে তোফায়েল ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ তার আত্মাকে শান্তিতে রাখুক। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনাদের স্বাগত জানাই আমি আমার কথা শুনবার জন্য। বর্তমান সরকার তার 100 দিন ইতোমধ্যেই পূরণ করেছে এবং সরকারের দিক থেকে তুলে ধরা হচ্ছে যে এই 100 দিনে তারা কি কি কাজ করেছেন, কতটা সাফল্য অর্জন করেছেন। একটা সরকারের মূল্যায়নের জন্য 100 দিন খুব বেশি সময় নয়, কিন্তু তার মানসিকতা বোঝার জন্য যথেষ্ট। এই সময়ে বোঝা যায় নতুন নেতৃত্ব শুধু বিজয়ের উচ্ছ্বাসে ভাসছে নাকি জনসমর্থনকে একটা সুস্পষ্ট দিক নির্দেশনায় রূপ দিতে চাইছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের ক্ষেত্রে প্রথম 100 দিন আশ্বাসও দিয়েছে, আবার সতর্ক বার্তাও।
আশ্বাস এই কারণে যে সরকার শুরু থেকেই উদ্যম, রাজনৈতিক আত্মবিশ্বাস এবং দীর্ঘদিনের অবহেলিত কিছু বিষয় মোকাবেলার আগ্রহ দেখিয়েছে। আর সতর্ক বার্তা এই কারণে যে বাংলাদেশের সংকট এত গভীর, এত প্রাতিষ্ঠানিক এবং এত রাজনৈতিকভাবে দূষিত যে কেবল গতি দিয়ে সেগুলোর সমাধান সম্ভব নয়। তারেক রহমান এমন এক সময় ক্ষমতায় এসেছেন যখন দেশ বহু বছরের রাজনৈতিক সংঘাত, অর্থনৈতিক চাপ, প্রাতিষ্ঠানিক অবক্ষয়, সামাজিক অবিশ্বাস এবং গণতান্ত্রিক অনিশ্চয়তায় ক্লান্ত। নির্বাচনে তার বিজয় তাকে শক্তিশালী জনসমর্থন দিয়েছে, কিন্তু একই সঙ্গে বিপজ্জনক মাত্রার প্রত্যাশাও তৈরি করেছে। মানুষ শুধু একটা দলকে ভোট দেয়নি, অনেকেই ভোট দিয়েছে স্বাভাবিকতা, মর্যাদা, নিরাপত্তা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কর্মসংস্থান, ন্যায় বিচার এবং এমন একটি রাষ্ট্রের আশায় যা নাগরিকদের প্রজা হিসেবে বিবেচনা করবে না। সেই অর্থে তার প্রথম সাফল্য মনস্তাত্ত্বিক। বাংলাদেশে আবার রাজনৈতিক স্বাভাবিকতার অনুভূতি ফিরছে। একটা কঠিন অন্তর্বর্তী সময়ের পর নির্বাচিত সরকারের প্রত্যাবর্তন সাংবিধানিক ধারাবাহিকতার এক নতুন অনুভূতি তৈরি করেছে। এমন একটা দেশে যেখানে রাজনৈতিক প্রায় উল্লাস আর ভয়ের মধ্যে দোল খায়, যেখানে নিয়মিত গণতান্ত্রিক শাসনের পুনঃপ্রতিষ্ঠাও ছোট কোনো বিষয় নয়। তারেক রহমান এখন পর্যন্ত প্রতিশোধের বদলে স্থিরতা, নাটকীয়তার বদলে কার্যকারিতা আর রাজপথের ভাষণের বদলে রাষ্ট্র পরিচালনার ভাষা তুলে ধরার চেষ্টা করছেন। এই সুর গুরুত্বপূর্ণ। অর্থনৈতিক পুনরুদ্ধারে সরকারের প্রাথমিক জোর দেওয়া বাস্তবসম্মত। যখন কারখানা বন্ধ, তরুণদের বেকারত্ব বাড়ছে, মূল্যস্ফীতি মানুষের জীবনকে কষ্টকর করে তুলেছে এবং ব্যবসায়িক আস্থা নড়বড়ে, তখন বাংলাদেশ আদর্শিক বিলাসিতা বহন করতে পারে না। ক্ষতিগ্রস্ত শিল্প, রপ্তানি খাত, কৃষি ও গ্রামীণ কর্মসংস্থানের জন্য কেন্দ্রীয় ব্যাংকের প্রণোদনা প্যাকেজ দেখায় যে সরকার উৎপাদন পুনরুজ্জীবনের জরুরি প্রয়োজনটি বুঝতে পারছে। বন্ধ কারখানা চালুর মাধ্যমে কর্মসংস্থান তৈরির পরিকল্পনা হয়তো পুরো সংকটের সমাধান নয়, কিন্তু এটা বাস্তবভিত্তিক সূচনা। ফার্মার্স কার্ড উদ্যোগটিও রাজনৈতিকভাবে বুদ্ধিদীপ্ত এবং সামাজিকভাবে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বহু দশক ধরে কৃষকদের ভাষণে সম্মান জানানো হয়েছে, কিন্তু বাস্তবে তারা দালাল চক্র, ঋণের সীমিত সুযোগ, ভর্তুকির অপচয় এবং বাজার অনিশ্চয়তার ফাঁদে আটকে থেকেছে। যদি এটা সৎভাবে বাস্তবায়িত হয়, তাহলে কৃষকদের জন্য সরাসরি সহায়তার এই ব্যবস্থা সরকারটির সবচেয়ে গুরুত্বপূর্ণ কল্যাণমূলক এবং উৎপাদনশীল সংস্কারটা হতে পারে। তবে মূল কথা হলো, যদি সৎভাবে বাস্তবায়িত হয়। বাংলাদেশে বহুবার দেখেছে ভালো উদ্যোগ, দলীয় নেটওয়ার্ক, স্থানীয় প্রভাবশালী গোষ্ঠী এবং আমলাতান্ত্রিক অস্বচ্ছতার কাছে জিম্মি হয়ে পড়েছে। তারেক রহমানের আসল চ্যালেঞ্জ শুধু কৃষক বান্ধব কর্মসূচি ঘোষণা করা নয়, সেটিকে রাজনৈতিক দখলদারিত্ব থেকে রক্ষা করা। আগামী বছরগুলোতে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সম্ভাব্য বড় অঙ্কের সহায়তার প্রতিশ্রুতি উৎসাহব্যঞ্জক। এটা ইঙ্গিত দেয় যে আন্তর্জাতিক উন্নয়ন অংশীদাররা নতুন সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী, কিন্তু বিদেশি অর্থায়ন যেন মিথ্যা স্বস্তি তৈরি না করে। ঋণ উন্নয়নে সহায়তা করতে পারে, কিন্তু সংস্কারের বিকল্প হতে পারে না। বাংলাদেশের দরকার বিনিয়োগ, রপ্তানির বহুমুখীকরণ, ব্যাংকিং শৃঙ্খলা, রাজস্ব সংস্কার, জ্বালানি নিরাপত্তা এবং বিশ্বাসযোগ্য শাসন ব্যবস্থা। এগুলো ছাড়া বিদেশি সহায়তা সাময়িক অক্সিজেনের বেশি কিছু নয়। আইন শৃঙ্খলার পৃষ্ঠে সরকারকে সতর্ক প্রশংসা দেওয়া যায়, কারণ তারা শুরুতেই সমস্যাটিকে স্বীকার করেছে। তারেক রহমান নিজেও দায়িত্ব নেওয়ার আগে জননিরাপত্তাকে অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেছিলেন। এটা গুরুত্বপূর্ণ ছিল, কারণ রাজনৈতিক রূপান্তরের সময় প্রায়ই এমন শূন্যতা তৈরি হয় যেখানে অপরাধী, স্থানীয় শক্তিমান গোষ্ঠী, দলীয় সুযোগ সন্ধানী এবং মতাদর্শিক গোষ্ঠীগুলো নতুন রাষ্ট্রের সীমা পরীক্ষা করতে শুরু করে। কিন্তু শুধু স্বীকৃতি যথেষ্ট নয়। বাংলাদেশে বহু বছর ধরে দলীয়কৃত পুলিশিং, বাছাই করা বিচার, হয়রানি, চাঁদাবাজি এবং দায়মুক্তির শিকার। নতুন সরকারকে পরিষ্কারভাবে জানাতে হবে, কোনো দলীয় কর্মী, মিত্র, স্থানীয় নেতা বা নিরাপত্তা বাহিনীর সদস্য আইনের ঊর্ধ্বে নয়। এখানেই শুরু আসল পরীক্ষা। আজ তারেক রহমানের সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি শুধু সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা নয়, বরং জনগণের সেই মানসিকতা যারা তাকে একটি সুযোগ দিতে প্রস্তুত। কিন্তু মানুষ যদি দেখে পুরনো চর্চা নতুন মুখ নিয়ে ফিরে আসছে, তাহলে এই সদিচ্ছা খুব দ্রুতই হারিয়ে যাবে। বাংলাদেশ বদলেছে। সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে ভূমিকা রাখা তরুণ প্রজন্ম আর পুরনো অজুহাত শুনতে রাজি নয়। তারা মেনে নেবে না যে এক ধরনের কর্তৃত্ববাদ কেবল আরেক ধরনের অধিকারবোধে রূপান্তরিত হয়েছে। গণতান্ত্রিক আন্দোলনের পর জন্ম নেওয়া সরকারকে অবশ্যই ভিন্ন আচরণ করতে হবে। তারেক রহমানের একটা ইতিবাচক দিক হলো, নির্বাচনের আগে ও পরে তার বক্তব্যে অতিরঞ্জিত প্রতিশ্রুতি তুলনামূলক কম ছিল। তিনি অলৌকিক পরিবর্তনের কথা বলেননি, বরং চ্যালেঞ্জের কথা বলেছেন। এই বাস্তব বা স্বস্তিদায়ক। বাংলাদেশ
এমন কোনো নেতা চায় না যিনি 5 বছরে স্বর্গ করার প্রতিশ্রুতি দেন। দেশ চায় এমন একজন নেতা যিনি প্রতিষ্ঠান পুনর্গঠন করতে পারেন, আস্থা ফিরিয়ে আনতে পারবেন এবং রাষ্ট্রকে কার্যকর করতে পারবেন। যে দেশের রাজনীতি প্রায় মঞ্চ নাটক হয়ে ওঠে, সেখানে বাস্তববাদ নিজেকে এক ধরনের সংস্কার। তবুও প্রশ্ন রয়ে গেছে, সরকার কি সত্যি সংসদকে শক্তিশালী করবে নাকি বিশাল সংখ্যাগরিষ্ঠতা জবাবদিহি দুর্বল করে দেবে? বিরোধী কণ্ঠস্বর কি সম্মান পাবে নাকি কেবল সহ্য করা হবে? সংবাদ মাধ্যম কি প্রকৃত স্বাধীনতা পাবে? প্রধানমন্ত্রী, মন্ত্রিসভা ও ক্ষমতাসীন দলকে সমালোচনা করবার স্বাধীনতা সহ বিচার ব্যবস্থা কি প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে স্বাধীনভাবে কাজ করতে পারবে? দুর্নীতি বিরোধী অভিযান কি পুরো ব্যবস্থাকে লক্ষ্য করবে নাকি আবারও বেছে বেছে প্রতিশোধের অস্ত্র হয়ে উঠবে? এই প্রশ্নগুলোর উত্তরই নির্ধারণ করবে তারেক রহমান একজন অন্তর্বর্তী ধরনের প্রধানমন্ত্রী হয়ে থাকবেন নাকি সত্যিকারের রূপান্তরমূলক নেতা হবেন। বাংলাদেশের পররাষ্ট্রনীতিতেও এখন অত্যন্ত সতর্ক ভারসাম্য দরকার। দেশটি ভারতের সঙ্গে অপ্রয়োজনীয়ভাবে সংঘাতে যেতে পারে না, আবার চীনের অর্থনৈতিক গুরুত্ব, পশ্চিমা বাজার, উপসাগরীয় শ্রম বাজার এবং বহুপাক্ষিক সম্পর্ক উপেক্ষা করতে পারে না। তারেক রহমানের সরকার সম্ভবত বুঝতে পারছে যে বাংলাদেশের শক্তি কোনো এক শিবিরে যাওয়া নয়, বরং কৌশলগত পরিসর বাড়ানোর মধ্যে। তবে এই ভারসাম্যের জন্য ভেতরের স্থিতিশীলতা অপরিহার্য। অভ্যন্তরীণ রাজনীতি যদি অস্থির থাকে এবং প্রতিষ্ঠানগুলো দুর্বল থাকে, তাহলে কোনো পররাষ্ট্রনীতি সফল হবে না। সুতরাং প্রথম 100 দিনের চিত্রটি মিশ্র হলেও সামগ্রিকভাবে আশাব্যঞ্জক। সরকার দ্রুত পদক্ষেপ নিয়েছে, গুরুত্বের বার্তা দিয়েছে এবং কিছু বাস্তববাদী পদক্ষেপ নিয়েছে। তারা শক্তিশালী জনসমর্থন ও আন্তর্জাতিক মনোযোগের সুবিধাও পেয়েছে। একই সঙ্গে তারা এমন একটা রাষ্ট্র উত্তরাধিকার হিসেবে পেয়েছে যা গভীরভাবে ক্ষতিগ্রস্ত, এমন একটি অর্থনীতি যা ভঙ্গুর, এমন একটি সমাজ যা অস্থির এবং এমন একটি রাজনৈতিক সংস্কৃতি যা ভালো উদ্দেশ্যকে বিকৃত করতে পারে। এখন তারেক রহমানের জন্য সবচেয়ে বড় ঝুঁকি আত্মতুষ্টি। বড় জয় কখনো কখনো ফাঁদও হতে পারে। এটি সরকারকে এমন ভ্রান্তিতে ফেলতে পারে যে জনসমর্থন মানেই অনুমতি, আনুগত্য মানেই যোগ্যতা, আর জনপ্রিয়তা মানেই সাফল্য। প্রধানমন্ত্রীকে এই প্রলোভন থেকে দূরে থাকতে হবে। তাকে পেশাদারদের ক্ষমতায়ন করতে হবে, প্রতিষ্ঠান রক্ষা করতে হবে, নিজের দলকে নিয়ন্ত্রণে রাখতে হবে এবং সমালোচনাকে শত্রু নয়, আগাম সতর্ক বার্তা হিসেবে গ্রহণ করতে হবে। দেশ আর প্রতিশোধ পাল্টা প্রতিশোধের নতুন চক্র চায় না। দেশ চায় পুনর্গঠন, এমন একটা সরকার যে বোঝে ক্ষমতা সাময়িক কিন্তু প্রতিষ্ঠান স্থায়ী, এমন রাজনীতি যা নির্দেশ দেওয়ার আগে শুনতে শেখে, এমন একটা ক্ষমতাসীন দল যা জানে নির্বাচনী বিজয় মানে রাষ্ট্রের মালিকানা নয়। তারেক রহমানের প্রথম 100 দিন বাংলাদেশের সব সমস্যা সমাধান করেনি, কোনো সৎ মূল্যায়ন এমন দাবি করতে পারে না, কিন্তু এই সময় একটি সম্ভাবনার জানালা খুলেছে। দিক নির্দেশনা ভুল নয়, সুর অনেকের আশঙ্কার চেয়ে ইতিবাচক, কিন্তু প্রাথমিক উদ্যোগ আশাব্যঞ্জক। জনগণের মনোভাব সতর্ক হলেও বৈরী নয়। এখন শুরু কঠিন অধ্যায়। প্রথম 100 দিন ছিল সংকেত দেওয়ার সময়, পরের 100 দিন হতে হবে বাস্তব ফল দেওয়ার বা ফল দেখানোর সময়। আর তার পরের প্রশ্ন হবে তারেক রহমান ভালো শুরু করেছিলেন কিনা, সেটি নয়, বরং তিনি সত্যি ভিন্নভাবে শাসন করার সাহস দেখাতে পেরেছিলেন কিনা। আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।